পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে পরীক্ষার জন্য বাংলার শিক্ষা পোর্টালে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দশম শ্রেণীর, সেই দশম শ্রেণীর আজকের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটা ভিডিও তৈরি করেছি, সমস্ত প্রশ্নের উত্তর আমি ওখানে আপলোড করেছি, সেটা তুমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারো। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রতিটি গণিতের উত্তরটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে, পুরো ডিসকাস করব আমি এখানে। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা শুরু করব। এবং এখানে টোটাল সম্ভবত 38টা প্রশ্ন আছে, সেগুলো আমরা কমপ্লিট করব, দেখে নেব এবং এগুলো কী করে হচ্ছে সেটা দেখে নেব। ঠিক আছে, চলো প্রথমে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি অনুশীলনী গণিত দশম শ্রেণী। বলছে ঠিক উত্তর নির্বাচন করো। প্রথম যে কোশ্চেনটা আছে দেখতে পাচ্ছ, একের দাগের এক্স এস কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3কে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ঠিক আছে, এটা তুমি কিভাবে করবে, এই অঙ্কটা তুমি কিভাবে করবে দেখো। এখানে আমি জাস্ট বলে দিই যে এক্স মাইনাস 1 যদি এই এক্স এস কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এই পলিনোমিয়ালটা যদি এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, যদি ভাগ করা হয় তার ভাগশেষ কত থাকবে না, এক্স ইকুয়াল এক্স মাইনাস 1কে যদি 0 করে দাও তাহলে এক্সের মান কত পাবে, 1 পাবে। সে 1টা যদি তুমি এখানে বসিয়ে দাও, এই পলিনোমিয়ালটা যদি বসিয়ে দাও তাহলে তোমার মান পেয়ে যাচ্ছে, উত্তর কত হবে সি। সেটা কিভাবে করবে সেটা একটু দেখে নাও। এই দেখো এইভাবে করবে, এক্স মাইনাস 1 ইকাল টু 0, যেখানে এক্স ইকাল টু 1। এবার এফ এক্স সমান ধরে নেবে এক্স এস কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3। এবার এক্স ইকাল টু 1 মানটা তুমি এখানে বসিয়ে দাও, এক্স ইকাল টু 1 মানটা তুমি এখানে বসিয়ে দাও। এক্স ইকাল টু 1 আমি এখানে বসিয়ে দিয়েছি, 1 কিউ প্লাস 4 স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 এখানে বসিয়ে দিয়েছি। দেখো 1 প্লাস 4 প্লাস 4 মাইনাস 3 টোটাল হয়ে দেখো 4 4 8 1 9, 9 থেকে 3 বদলে 6। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের কি হচ্ছে, উত্তরটা হচ্ছে 6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এবার চলে আসছি পরের দাগে প্রশ্নটা কী বলেছে দেখি। পরের দাগে প্রশ্নটা কী বলেছে, 2 দাগে বলেছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 রাশিটির শূন্য কী কী হবে। দেখো এই রাশিটাকে শূন্য কী কী হবে না, এই রাশিটাকে যদি তুমি শূন্য করে দাও, এই রাশিটাকে, তাহলে এটাকে যদি মিডল টার্ম করো তাহলে কী কী মান পাচ্ছ দেখে নাও, কী কী মান পাচ্ছ সেটা একবার দেখে নাও। এই দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকাল টু 0, এটাকে যদি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 মানে 8 মানে 4 2 8, তাহলে 4x মাইনাস 2x মাইনাস 8 ইকাল টু 0। তার প্রথম দূর থেকে পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস 4, এখানে মাইনাস 2 কমন পাচ্ছি এক্স প্লাস 4 ইকাল টু 0, তাহলে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2 ইকাল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস 4 ইকাল টু 0 আর এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস 2 ইকাল টু 0। তাহলে এক্স ইজ ইকাল টু মাইনাস 4 আর এক্স ইজ ইকাল টু 2। তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা হবে সি সমান হবে মাইনাস 4, 2। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো দেখে নেই যে আবার 3 দাগের প্রশ্নটা কী আছে। 3 দাগের প্রশ্নটা আছে দেখো, 2x প্লাস 3y ইকাল টু 0 সমীকরণের সম্ভাব্য সমাধান হবে। দেখো এখানে দেখো এ বি সি ডি 4টা প্রশ্ন মানে উত্তর দেওয়া আছে, তাহলে কোনটা হবে আমি তোমাদেরকে বলবো। এইরকম ধরনের যখন প্রশ্ন থাকবে প্রত্যেকটা তুমি এখানে বাম পক্ষে বসিয়ে দেবে, তাহলে ডান পক্ষে 0 হয় কিনা দেখে নেবে। ঠিক আছে, বাম পক্ষে বসিয়ে দেবো, আমি ধরে নিচ্ছি এক্স ইকাল টু 1 ওয়াই ইকাল, এখানে এক্স ইকাল টু 1 আর ওয়াই ইকাল টু 1 বসার কথা হচ্ছে 3 2 5, তাহলে ডান পক্ষে শূন্য হচ্ছে না, এটা বসা এক্স ইকাল টু মাইনাস 3, তার কথা হচ্ছে মাইনাস 3 গুণ করলে মাইনাস 6, আর এখানে 2 বছর 2 × 6, এই যে মাইনাস 6 প্লাস 6 কত হবে 0, তার ডান পক্ষে 0 আছে, তাহলে উত্তরটা হবে কত বি। এখানে 3 দাগের বি উত্তরটা বি হবে। ঠিক আছে, 3 দাগের উত্তরটা হবে বি, এটা কিন্তু মনে রাখবে, 3 দাগের উত্তরটা হচ্ছে বি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 4 দাগের, বলছে 1296কে কীভাবে লেখা যায়, এটা এতে এ বি সি ডি আকারে কীভাবে লিখবে। খুব সোজা, এটা দেখো আমি করে দিয়েছি কীভাবে করবে। দেখো 1296কে দেখো 1296, আমি এটা তো 3 দাগে একটা বি উত্তর বলে দিলাম। আচ্ছা 1296 কীভাবে দেখো, এইভাবে ভাঙবে, 1296 ভাঙবে 2 2 6 12, 2 4 8, 2 8 16, 2 3 6, 2 2 4, 2 4 8, 2 1 2, 2 6 12, 2 2 4, এবার 2 বলো 2 8 16, 2 1 2, 3 ভাঙো 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 9। তাহলে এখানে দেখো এটাকে ভাঙলে কী কী হচ্ছে, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এখানে 4টা আছে, আর এখানে আছে 3-এর মাথাও 4টা হবে 3 টু দি পাওয়ার 4, কারণ 3-এর মাথায় 3টা 4টা 3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তার উত্তরটা কী হবে সি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তাহলে এইভাবে ক্যালকুলেশনটা এটা করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। এবার 5 দাগের কোশ্চেনে কী বলছে দেখে নাও। বলছে যদি 0 -1 1 একটি বহুপদ রাশির 3টি শূন্য হয় তাহলে বহুপদ রাশিটি কী হবে। তাহলে খুব সোজা, এই সমীকরণ কী করে করবে না, এক্স মাইনাস 0 ইন্টু এক্স
মাইনাস যোগ হয়ে গেল কত প্লাস ওয়ান, এক্স মাইনাস জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা ক্যালকুলেশন করবে, উত্তরটা পেয়ে যাবে। দেখো কীভাবে সেটা করবে সেটা জাস্ট একটু বলে দিচ্ছি, দেখো এইভাবে করে নেবে। কীভাবে, এক্স মাইনাস জিরো মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা গুণ করবে, গুণ করার পর এই মানটা পেলাম এক্সএস কিউ মাইনাস এক্স, এক্সএস কিউ মাইনাস এক্স। ঠিক আছে, এইভাবে গুণ করতে হবে, নাহলে এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাসে বসিয়ে দিতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এক্স গুণ করার পর এটা আসবে এক্সএস কিউ মাইনাস এক্স। তার উত্তরটা হবে কি বি এক্সএস কিউ মাইনাস এক্স, উত্তরটা হবে বি এক্সএস কিউ মাইনাস এক্স। ঠিক আছে, পাঁচটা বুঝতে পেরেছো। এবার চলে যাই ছয়টা কী বলেছে দেখে নিই, বলেছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কী হবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা আমি কী বের করবো, নিরূপক বের করবো। নিরূপক বের করা কত হয় দেখি, এটা কীভাবে ক্যালকুলেশন করবে সেটা দেখো, এইভাবে দেখাচ্ছি। দেখো এইটা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেওয়া আছে। এবার আমি একটা সাজিয়ে নিলেই হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ এর মান কত হবে ওয়ান, বির মান হচ্ছে মাইনাস চার, সির মান হচ্ছে ওয়ান। তাহলে দেখো এখানে নিরূপক ক্যালকুলেশন করো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ক্যালকুলেশন 16 মাইনাস ফোর মানে হচ্ছে 12, তাহলে কী হচ্ছে জিরোর থেকে বেশি। আর নিরূপক যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হয়, বাস্তব এবং অভিন্ন হবে। তার উত্তরটা হবে বি, উত্তরটা হবে বি বাস্তব ও অভিন্ন। ছয়টার উত্তরটা কী হবে, বাস্তব এবং অভিন্ন। আশা করি বুঝতে পেরেছ ছয়টা। এবার চলে সাথে দাগের কোশ্চেনটা, সাথে বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো সমীকরণের সমাধান কী হবে। এটা কীভাবে করবে দেখো, এটাও করে দেওয়া হয়েছে, করে দিয়েছি, দেখে নাও এইভাবে ক্যালকুলেশনটা করবে। ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, তাহলে এখানে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, তাহলে গুণ করলে কত, উপরে হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তাহলে নিচটা জিরো, তাহলে এক্স মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান কত হচ্ছে এক্স মাইনাস ফোর, তাহলে এখান থেকে পেয়েছি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো মানে এক্স এর মান কত হচ্ছে ফোর, তাহলে উত্তরটা কী হচ্ছে, উত্তরটা হচ্ছে সি ফোর, উত্তরটা হচ্ছে সি ফোর। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার চলে যাই পরের কোশ্চেনে, কী বলেছে, 8 দাগের বলেছে যদি 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু জিরো সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হয়, তাহলে 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটার মান কত। দেখো 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল জিরো সমীকরণ দুটো বীজ যদি আলফা এবং বিটা হয়, তাহলে কী লিখতে পারি না, আলফা প্লাস বিটা সমান লিখতে পারি মাইনাস 5/3 আর আলফা বিটা সমান লিখতে পারি 2/3। তারপর ক্যালকুলেশন করবো, দেখো কীভাবে ক্যালকুলেশন করেছি, এইভাবে লিখবে, এইভাবে করবে, আলফা প্লাস বিটা সমান মাইনাস 5/3 আর আলফা প্লাস বিটা সমান হবে, সরি এখানে হবে ইন্টু, সরি আমার একটু ভুল হয়ে গেছে বলে দিচ্ছি, এখানে আলফা ইন্টু বি প্লাস নয়, আলফা প্লাস বিটা সমান মাইনাস 5/3, এর ফলে আলফা ইন্টু বিটা, আলফা গুণিতক বিটা সমান হবে 2/3। এবার আমরা বের করে নেবো, কারণ দেখো এখানে 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটার মান বের করতে বলেছে, এটা লসাগুলো কত হচ্ছে বিটা মাইনাস আলফা বাই আলফা বিটা, তাহলে এখানে এই জন্য আমি আলফা মাইনাস বিটার হোল স্কয়ার বের করে নিচ্ছি। আলফা মাইনাস বিটার হোল স্কয়ার সমান কত হচ্ছে না, আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, এখানে আলফা প্লাস বিটার মান বসিয়ে দিলাম 25/9 মাইনাস এখানে বসলাম 8/3, এখানে বসিয়ে নিলাম, তার কত মান পেলাম দেখে নাও 1/9। ক্যালকুলেশন তোমরা পরপর করে দেখে নাও, তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার সমান যদি 1/9 হয়, তাহলে আলফা মাইনাস বিটার সমান কত হবে, প্লাস মাইনাস 1/9 মানে কি 1/3 হবে। তাহলে এই আলফা মাইনাস বিটার মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে, প্লাস মাইনাস প্লাস 1/3, আর এদিকে আলফা বিটার মান 1/2/3, তাহলে 3 কেটে গেল, তাহলে হয়েছে মাইনাস প্লাস 1/2 বা প্লাস মাইনাস একই তো জিনিস। তাহলে উত্তরটা হবে কি এ, উত্তরটা হবে এ প্লাস মাইনাস 1/2, উত্তরটা বুঝতে পেরেছো, প্লাস এ হচ্ছে 1/2। তোমরা একটু বুঝে নেবে, হাতের অক্ষর আমার একটু হয়তো খারাপ বুঝতে পেরেছি, কিন্তু তবুও তোমরা এইভাবে আমি বলে দিচ্ছি পরপর করে কী করতে হবে, সেইভাবে করে নেবে, একটু বুঝে নেবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো এবার চলে যাই 9 দাগের কোশ্চেন করতে। দেখো 9 দাগের কোশ্চেনটা খুব সোজা, এ এক্স প্লাস বি ইকুয়াল 0, এ এবং বি ধ্রুবক এবং এ নট ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0 সমীকরণটির লেখচিত্র হইবে। সবসময় মনে রাখবে এ এক্স প্লাস বি ইকুয়াল 0 এই সমীকরণের লেখচিত্র সবসময় হবে, আর এখানে আর কিছু ক্যালকুলেশন করে নিই, এটা মনে রাখতে হবে। এ এক্স প্লাস বি ইকুয়াল 0 এইরকম সমীকরণ যখন থাকবে, তখন অবশ্যই উত্তরটা হবে বি, ওয়াই অক্ষের সমান্তরাল। সবসময় মনে রাখবে ওটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, এ এক্স প্লাস বি ইকুয়াল 0 হলে। ঠিক যদি উল্টোটা হতো, এ ওয়াই প্লাস বি যদি হতো, তাহলে তখন কত হতো, এক্স অক্ষের সমান্তরাল হতো। যেহেতু এটা এক্স প্লাস বি ইকুয়াল 0 আছে, তাহলে এটা উত্তরটা হবে বি, ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, উত্তরটা হবে বি, 9 দাগের উত্তরটা হবে বি, ওয়াই অক্ষের সমান্তরাল। এবার যদি আছে 10 দাগে, বলছে যদি এক্স -7 এবং 3, মধ্যেকার দূরত্ব 5 একক হয়, তাহলে এক্স এর মান কত হবে। তা খুবই সোজা, তোমরা তো ক্লাস 9 এটা পড়েছো, তাহলে এর রুট ওভার সমান হবে 5 স্কোয়ার বা এক্স -3 হোল স্কোয়ার প্লাস মাইনাস, এটা কীভাবে করবে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, একটু দেখে নাও, সেখানে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এই উত্তরটা একটু নিচের দিকে আছে, ওয়াই অক্ষের সমান্তরাল, দেখে নাও 10টা এইভাবে করবে, এক্স -3 হোল স্কোয়ার প্লাস -7 প্লাস 3 হোল স্কোয়ার সমান হবে 5 স্কোয়ার। তাহলে এক্স -3 হোল স্কোয়ার সমান কত, এদিকে হলো 5 স্কোয়ার মানে 25, আর এখানে দেখো -7 প্লাস 3 মানে কত হচ্ছে -4 হোল স্কোয়ার, -4 হোল স্কোয়ার মানে 16টা ওদিকে নিয়ে চলে গেলাম -16, তাহলে 25 - 16 কত হচ্ছে 9, তাহলে এক্স -3 হোল স্কোয়ার হচ্ছে 9। তাহলে এখান থেকে পাচ্ছি কি, এক্স -3 কত হবে, প্লাস মাইনাস 9 এর বর্গমূল কত 3,
যখন তুমি +3 নেবে, যখন এক্সের মান যখন +3 নেবে, এক্স মাইনাস 3-এর মান সমান যদি +3 নাও তাহলে এক্সের মান হবে 6, আবার যদি -3 নাও তাহলে -3 এদিকে -3 কেটে যাচ্ছে, তাহলে এক্সের মান হচ্ছে 0। তাহলে উত্তরটা কী কী বেরোচ্ছে, এক্সের মান একটা 0 পাচ্ছি আর 6 পাচ্ছি, তাহলে উত্তরটা হবে এ 0 অথবা 6, 0 অথবা 6। 9 এর উত্তরটা বি বলেছি, ওয়াই অক্ষের সমান্তরাল। 10 এর উত্তরটা হবে এ 0 অথবা 6। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। এরপর চলে যাচ্ছি পরের কোশ্চেনটা দেখতে। 11 দাগের কী বলেছে, আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস 3y মাইনাস 1 ইকাল টু 0 এবং 4 মাইনাস আর ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকাল টু 0 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। এগুলো সবগুলো কিন্তু নবম শ্রেণীর অঙ্ক। ঠিক আছে, নবম শ্রেণীর অঙ্ক। তাহলে এটা কীভাবে করবে, দেখো এই উত্তরটা তোমরা এইভাবে করবে। যেহেতু বলেছে এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না, তাহলে কি হয়, যখন দুটো সমীকরণের সমাধান থাকে না তখন তার সূত্রটা কী হয় জানো তো, তখন সূত্রটা হয় এটা আর ডিভাইডেড 4y, মানে এক্সের কাছে কোইফিসিয়ান্ট, এক্সের কোইফিসিয়ান্ট প্রথম সমীকরণের ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণ এক্সের কোইফিসিয়ান্ট সমান কী হয়, প্রথম সমীকরণ ওয়াই কোইফিসিয়ান্ট ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের কোইফিসিয়ান্ট। ব্যাস এটা ডিভাইড কোনা কোন গুণ করে দাও, আর এর সঙ্গে 1 গুণ করলো আর, এখানে 3 গুণ করে 3 4 12 মাইনাস এটা হচ্ছে 3r, তাই এটা -3 এটা যখন এদিকে আসবো তো আর প্লাস 3r মানে 4r সমান 12। তাহলে 4r সমান যদি 12 হয় আর এর মান কত হবে 3, তো উত্তরটা কত হচ্ছে, উত্তরটা হচ্ছে এর মান হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছো, উত্তরটা কত হলো, এর মান হলো 3। 11 দাগের উত্তরটা হচ্ছে 3। ঠিক আছে, ওকে। এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন কী বলেছে দেখে নিই। বলছে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে। একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য বলেছে তার উচ্চতা √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে বের করতে বলেছে। তাহলে কীভাবে দেখো, এইভাবে করেছি, তোমরা দেখে নাও ছবিটা, এই যে এখানে করেছি দেখো, এই যে একটা সূর্য এখানে, ঠিক আছে, উন্নতি কোণ ধরো বের করতে বলে, তাহলে আমি থিটা ধরলাম। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তো আমি ধরে নিচ্ছি উচ্চতা হলো এক্স, তার সাথে দ্বিগুণ বলেছে, তাহলে √3 ইন্টু এটা হচ্ছে √3x। ঠিক আছে, এটা উচ্চতা ধরে নিচ্ছি এক্স, আর এটা তাহলে কত হবে না √3 ইন্টু এক্স। তাহলে আমরা সূত্র ব্যবহার করলাম ট্যান থিটা, ট্যান থিটার সূত্র কি না লম্ব বাই ভূমি, তার লম্ব কত এক্স আর উচ্চতা হচ্ছে √3x, এক্স কেটে গেল, তাহলে কত হলো 1/√3। তো 1/√3 কার না ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ঠিক আছে, ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান থিটা পেয়ে গেলাম, ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটার মান কত পেলাম 30 ডিগ্রি। তাহলে 12 দাগের উত্তরটা কী হলো না, 12 দাগের উত্তরটা হলো 30 ডিগ্রি। উত্তরটা কী হলো, 12 দাগের উত্তরটা হলো 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। কোশ্চেনটা পড়বে, কোশ্চেন পড়ার পর এইভাবে উত্তরটা করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ব্যাস এবার চলে যাচ্ছি পরের কোশ্চেনটার জন্য। পরের কোশ্চেনে কী আছে না 13 দাগের। 13 কোশ্চেনে খুবই সোজা, দেখো 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4 মানগুলির সংখ্যা গুরুমান কত। তাহলে এই সংখ্যাগুলো মান বের করতে হলে কী হলো না, যে সংখ্যাটা বেশি থাকে, তাহলে এই যে এতগুলো সংখ্যা আছে তার মধ্যে সব থেকে বেশি সংখ্যা কোনটা আছে, দেখো এখানে 4 আছে অনেকগুলো, 1 2 3 4 5 5টা 4 আছে, কিন্তু বাকি যে সংখ্যাগুলো দেখো কোনো আর বেশি সংখ্যা নেই। তার জন্য এই সংখ্যাগুলোর মান কত হবে, উত্তরটা হবে সি 4। উত্তরটা কী হবে, উত্তরটা হবে সি 4। 13 দাগের উত্তরটা হবে সি 4 হবে। সংখ্যাগুলো বুঝতে পেরেছো, এতগুলো সংখ্যার মধ্যে যেই সংখ্যাগুলো বেশি আছে সেটাই হবে তার সংখ্যাগুলো। উত্তরটা হবে এখানে সি 4। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। 14 দাগের কী বলেছে দেখো, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস দেওয়া আছে 4.5 সেমি এবং উচ্চতা দেওয়া আছে 10 সেমি। তাহলে একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস দেওয়া আছে 4.5, তাহলে ব্যাসার্ধ কত হবে না 4.5/2, উচ্চতা কত না 10 সেমি দেওয়া আছে। এবার বলেছে চোঙটি গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, তাহলে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস মানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে 1.5/2 এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলো তৈরি করা যাবে না, কতগুলো তৈরি করা যাবে না উপরটার আয়তন ডিভাইডেড বাই নিচেরটার আয়তন করলেই ক্যালকুলেশন করলে আমি উত্তরটা পেয়ে যাব। দেখো কীভাবে ক্যালকুলেশন করা হয়েছে, দেখো ক্যালকুলেশন করা হয়েছে এইভাবে দেখো। তাহলে প্রথমটার আয়তন কত হবে πr²h, আর মানে এখানে ব্যাসার্ধ, ওখানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে 4.5/2 হোল স্কোয়ার ইন্টু এইচ মানে কত 10, আর এখানে দেওয়া আছে আর নিচটা কত হবে পাই ইন্টু 1.5/2, মানে এটার ব্যাস দেওয়া ছিল, তার ব্যাসার্ধ কত হবে 1.5/2 হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কত 0.2 দেওয়া আছে। তাহলে 0.2 দেওয়া আছে, তো এবার দেখে নাও একটু ভালো করে দেখলেই বুঝতেই, তো 0.2 দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা, এখানে 10 দেওয়া আছে, এর উচ্চতা দেওয়া আছে 0.2 দেওয়া আছে। তাহলে বলছে কতগুলো ধাতব মুদ্রা পাওয়া যাবে না, এখানে লিখবে ধাতব মুদ্রা পাওয়া যাবে পাই ইন্টু πr²h ডিভাইড বাই পাই ইন্টু r², মানে এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ করোনা হয়েছে। এবার পাই কেটে গেল, এবার এখানে দেখো 2² উপরে আছে আর নিচেও আছে 2², তাহলে 4 জায়গায় কেটে গেল, তাহলে কত 4.5 স্কোয়ার 4.5 হোল স্কোয়ার মানে কত 4.5 গুণিতক 4.5 গুণিতক 10, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে 1.5 গুণিতক 1 দুটো আছে গুণিতক 0.2, এখানে দশমিক তুলে দেওয়া উপরে হচ্ছে 10
এখানে দুটোর দশমিক তুলে দেওয়া হয়েছে দুজনের, 15×3=45, এখানে 15×3=45, এবারে 2×5=10, এখানে দেখো 5×3=15, 45 আর 10 গুণ করলে হচ্ছে 450। এখানে উত্তরটা হবে সি 450, উত্তরটা হবে সি 450, ঠিক আছে। 14 দাগের উত্তরটা হচ্ছে সি 450, ঠিক আছে। 14 দাগের উত্তরটা হচ্ছে সি 450। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ব্যাস, এটা হয়ে গেল। এরপরে কোশ্চেন কি বলছে দেখো, 15 দাগের বলছে বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি আর এবং পিএস দুটি স্পর্শক, ঠিক আছে। যদি পি আর সমান 8 সেমি এবং আর পিএস সমান 60 ডিগ্রি, তাহলে আর এস এর দৈর্ঘ্য কত, ঠিক আছে। এটা আমার ছবি আঁকতে হবে। তাহলে বহিস্থ বিন্দু পি আর বৃত্তের কেন্দ্র ও থেকে দুটো স্পর্শক টানা হলো। তোমরা একটা স্পর্শকের উপপাদ্য পড়েছো, সে ছবিটা দেখো, আমি ভালো দেখলেই বুঝতে পেরে যাবে। এই হচ্ছে ছবি, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এবার পি হচ্ছে বহিস্থ বিন্দু। পি থেকে যখন দুটো স্পর্শক টানছি, অবশ্যই স্পর্শকগুলো অবশ্যই কী হবে, পি আর সমান অবশ্যই পিএস, তো আমাদের উপপাদ্যতেই ছিল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পি আর পিএস, কারণ পি আর এর মানটা দেওয়া আছে 8, আর যেহেতু একটা সূত্র অনুযায়ী মানে উপপাদ্য অনুযায়ী দুটো স্পর্শক সবসময় সমান হয়, তাহলে আমি লিখতে পারি পি আর যত আর পিএস তাই, তাহলে পি আর পিএস সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে দেখো এবার যে কোনো ত্রিভুজ, ধরো আমি এখানে ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো পি আর এস, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে পি আর এস, এই যে ছবি অনুযায়ী যেটা হয়েছে, এটা একটা ত্রিভুজ। এবার ত্রিভুজের এই কোণটা দেওয়া আছে দেখো 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে কোশ্চেনে দেখো 60 ডিগ্রি। এবার এই বাহুটার এই বাহুটা সমান, এই বাহুটা যে কোনো ত্রিভুজ দুটো বাহু সমান মানে তার উল্টো কোণগুলোও সমান হবে। তাহলে এই বাহুর এই কোণ আর এই বাহুর এই কোণ, এই কোণ আর এই কোণ সমান, এই জন্য লিখলাম পি আর এস কোণ সমান পিএস আর আরপিএসটা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, তার টোটাল যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। একটা কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই দুটো কোণ কত হবে, যেহেতু সমান বলেছি তাহলে অবশ্যই দুজনের সমান সমান হবে, 120 ডিগ্রির অর্ধেক কত 60 ডিগ্রি করে। তাহলে এখানে লিখে দেবো অতএব পিআরএস এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অর্থাৎ পিআরএস কী হলো, সমবাহু। তাহলে এটা কি হয়ে গেল, পিআরএস হয়ে গেল সমবাহু ত্রিভুজ। তাহলে পিআরএস যদি সমবাহু ত্রিভুজ হয়ে যায়, তাহলে যেহেতু এর দুটি বাহু, এটা 8 পেয়েছিলাম, এটা 8 পেয়েছিলাম, নিশ্চয়ই আরএস বাহুটা তাহলে কত হবে, আরএস বাহুটা হবে 8 সেন্টিমিটার। তাহলে উত্তরটা হবে বি 8 সেন্টিমিটার। তাহলে 15 দাগের উত্তরটা হবে বি 8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে ছবিটা আঁকে করবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, একটু দেখে নেবে, পরপর করে বলে দিচ্ছি, উত্তরটা দেখে নেবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলে 16 দাগের পি এক্স প্লাস কিউ ওয়াই সমান আর কিউ নট ইকাল টু 0 সমীকরণের ওয়াই অক্ষের উপর ছেদবিন্দু। এইটা মনে রাখো, ওয়াই অক্ষ মানে হচ্ছে সেখানে এক্স এর মান 0, ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স এর মান 0। তাহলে এই সমীকরণটায় এক্স এর মান যদি 0 বসিয়ে দিই, তাহলে ওয়াই এর মান পেয়ে যাবে। তাহলে এক্স এর মান 0, এখানে এটা পুরোটা 0 হয়ে গেল। তাহলে ওয়াই মান সমান কত হবে, আর বাই কিউ। তো উত্তরটা হবে 0, আর বাই কিউ। তবুও আমি এখানে করে দিয়েছি, একটু দেখে নাও। এই যে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকাল টু আর, যেহেতু ওয়াই অক্ষের উপর, তাহলে এক্স এর মান 0, এক্স এর মান 0 বসানো হচ্ছে কিউ ওয়াই সমান আর, তাহলে ওয়াই সমান পেয়ে যাচ্ছি আর বাই কিউ। তাহলে উত্তরটা কত হলো, 0, আর কিউ। উত্তরটা হচ্ছে ডি। 16 দাগের উত্তরটা হচ্ছে ডি, 0, আর বাই কিউ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপর কি বলেছে দেখো, 17 দাগে একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি। এটা তো খুবই সোজা, তোমরা পড়েছো। একটি বৃত্তের ব্যাস, একটা বৃত্তের ব্যাস জানো, তার প্রান্তিক বিন্দু মানে কি প্রান্তিক বিন্দুগুলো থেকে অঙ্কিত দুটো স্পর্শক যদি টানা হয়, তাহলে সেটা নিশ্চয়ই লম্ব হবে না সমান্তরাল, না ছেদ করবে, না কোনোটাই হবে না, অবশ্যই হবে কি সমান্তরাল হবে। যদি ব্যাসের প্রান্ত বিন্দু দুটি যদি স্পর্শ টানা হয়, তো অবশ্যই সেই দুটো স্পর্শক কী হবে, সমান্তরাল হবে। উত্তরটা হবে বি, ঠিক আছে। এটা তো বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। 18টা কী বলছে দেখো, 30, 34, 35, 36, 37, 38, 39 এবং 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় A2, B 1.5, C 1 আর 0.5। তাহলে উত্তরটা কী হবে, কীভাবে করবে দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে, তাহলে বুঝতে পারবে। 18 দাগেরটা দেখো, ভালো করে দেখে নাও, একটু বুঝে নেবে। আর 17 দাগের উত্তরটা বলেছি বি সমান্তরাল হবে বলে দিয়েছি। এবার 18 দাগের উত্তরটা দেখো কী করবে না, 30, 34, 35 প্রথমে সাজিয়ে নেবে, সবসময় মনে রাখবে সাজিয়ে নেবে, সাজানোই আছে এখানে। 30, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যমা বের করতে কী করে, প্রথম দেখতে পাচ্ছি এখানে প্রথম 3টা নিয়ে নিলাম আর শেষ 3টা নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে মধ্যমা কত, 36 আর 37। 36 আর 37 মধ্যমা কী করে বের করবো না, মধ্যমা সমান হয় 36 যুক্ত 37/2। এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 36.5। ঠিক আছে, কত পাচ্ছি, 36.5। এবারে বলে এইগুলোর মধ্যে থেকে যদি আমি 35টা বাদ দিয়ে দিই, তাহলে 35টা যদি বাদ দিয়ে দিই, তার কী কী থাকছে না, 30, 34, 36, 37, 38, 39, 40। যদি 35টা বাদ দিয়ে দিই, তাহলে বাদ দিয়ে দেওয়ার পর তাহলে এই সংখ্যাটা থাকছে, তাহলে তখন মধ্যমা কত হবে দেখো, প্রথম 3টা এদিকটা নিয়ে নিলাম, এদিকে প্রথম 3টা নিয়ে নিলাম, তাহলে আর পড়ে থাকছে 37। তাহলে এখানে মধ্যমা হচ্ছে 37, মানে এই রাশিটার মধ্যে মানে এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যমা হচ্ছে কত, 37। তাহলে এবার মধ্যমা বৃদ্ধি কত হলো না, মধ্যমা বৃদ্ধি হলো এখানে 37, এখানে পেয়েছি 36.5। তো 37 থেকে 36.5 বিয়োগ করলে কত হচ্ছে 0.5। তাহলে উত্তরটা হচ্ছে কত, ডি 0.5। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে। এইভাবে অঙ্কগুলো করবে, তাহলে বুঝে করে অঙ্কগুলো করলে, উত্তরগুলো করলে তাহলে তোমারও বুঝতে সুবিধা হবে, বা এই ধরনের অঙ্ক এলে তুমিও করতে পারবে। ঠিক আছে, চলো এবার চলে যাই 19 তারিখ কোশ্চেনে কী করছে দেখে নিই। বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস থাকবে এবং সমান উচ্চতা, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন অনুপাতগুলো কী কী হয় বলেছে। আয়তন অনুপাত খুবই সোজা, তুমি একটা ছবি দেখলেই তুমি বুঝতে পারবে। আমি দেখো কোনো অঙ্কটা দেখে নাও। এটা কি দেখতে পাচ্ছ? এটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে চোঙ, আর এটা কিসের ছবি? এটা হচ্ছে শঙ্কু, আর এটা হচ্ছে গোলক। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, মনে করি চোঙ, শঙ্কু, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। প্রত্যেকটার ব্যাসার্ধ তো আছেই, এখানে ব্যাসার্ধ আর, এরও ব্যাসার্ধ আর, এরও ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ আর, এবং এদের উচ্চতাও সমান বলেছে। তাহলে চোঙের উচ্চতা কত হবে? চোঙের উচ্চতা, এই যে চোঙের উচ্চতা এইচ, এটাও কি বলেছে আর, আর শঙ্কুর উচ্চতা, এরও শঙ্কুর উচ্চতা এইচ আছে, আর এর যে উচ্চতা, এর উচ্চতা মানেই তো যা হবে কী হবে, এই ব্যাসার্ধ ধরো যেটাই, সেটাই তার উচ্চতা, এই ব্যাসার্ধ যেটা হচ্ছে সেটাই তার উচ্চতা, এই গোলকের ব্যাসার্ধ যেটাই হচ্ছে সেটাই তার উচ্চতা। তাহলে এইচ আর সমান এইচ। এবার আমরা কি করব, এদের আয়তন সূত্র কি না, চোঙের আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর এটা হচ্ছে শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এবার যেহেতু এইচ সমান আর, উচ্চতা এগুলো সব সমান বলে দিয়েছে, তাহলে এখানে এইচের মানও আর। তো ঠিক আছে, এখানে এইটা যা হবে এটা তাই হবে। ঠিক আছে, বলা আছে। তাহলে এখানে এইচের মান আর বসালাম, এখানেও এইচের মান আর বসালাম, আর অলরেডি বলে দিয়েছি গোলকের ব্যাসার্ধ আর উচ্চতা তো সমান, তাহলে আর হয়ে গেল, আর এখানে কিছু বসানোর দরকার নেই। তাহলে এগুলো বসানো হচ্ছে পাই আর কিউব, এখানে হলো 1/3 পাই আর কিউব, এখানে হলো 4/3 পাই আর কিউব। প্রত্যেকটা থেকে পাই আর কিউব বের করে দিলাম। পাই আর কিউব যদি আউট করে দেই তাহলে থাকছে কত, 1/1/3 অনুপাত এখানে থাকছে 4/3। ঠিক আছে, এবার উভয়পক্ষে 3 দ্বারা গুণ করে দিলে কী হবে, 3:1:4, তাহলে 3:1:4। উত্তরটা হবে কী হবে? উত্তরটা হবে সি। 19 তারিখের উত্তরটা কত হবে? সি, 3:1:4। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করবে। এগুলো তোমাদের বইতেই আছে, দশম শ্রেণীর গণিতের বইতেই আছে, তোমরা এগুলো করতে পারবে নিশ্চয়ই, আশা করি। ওকে, এবার চলে যাই 20 তারিখের প্রশ্নটা কী করছে। 20 তারিখের প্রশ্নটা কী বলছে দেখে নিই। বলছে যদি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক বলা আছে এবং তির্যক উচ্চতা 12 একক হলে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে, এই অপশন বলেছে। আমি আগের ভিডিওতে যেটা দিয়েছিলাম উত্তরটা আমি তো খেয়াল করিনি, তখন উচ্চতা ছিল, আমি উচ্চতা এল ভেবে উত্তরটা আমি এটা করে দিয়েছিলাম, পাই আর ইন্টু এল প্লাস আর উচ্চতা, এটা প্রথম করা। কিন্তু যেহেতু এখানে তির্যক উচ্চতা 12 আছে, তির্যক উচ্চতা 12 হওয়া থাকার জন্য এখানে এই উত্তরগুলোর মধ্যে কিছুই হবে না। ব্যাপারটা একটু বলে দিই, তাহলে বুঝতে পারবে। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা কি না, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল মানে তির্যক উচ্চতা যুক্ত পাই আর স্কোয়ার বর্গ একক। যেহেতু এখানে তির্যক উচ্চতা 12 বলা আছে, তাহলে কি হচ্ছে, পাই আর 12 যুক্ত পাই আর স্কোয়ার। এখান থেকে যদি পাই আর কমন নাও, থাকছে 12 প্লাস আর বর্গ একক। কিন্তু এই অপশানটা কারোর মধ্যে নেই, যে পাই আর ব্র্যাকেটের মধ্যে 12 প্লাস আর, এটা কোথাও নেই। দেখো, পাই আর ইন্টু 12 প্লাস আর, এটা কোথাও নেই। এই জন্য এই প্রশ্নটার উত্তর কিন্তু হচ্ছে না। যদি উচ্চতা শুধু এল হয়, যদি তির্যক উচ্চতা যদি এল হয়, মানে শুধু এল হয়, তাহলে উত্তরটা হবে কিন্তু এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। 21 থেকে প্রশ্নটা দেখো, 2x + y = 4 এবং 3x - 2y = -1 সমীকরণ দুটির সমাধান কী হবে? তোমরা সমাধান করতে জানো, দুটো সমীকরণ সমাধান কী করতে পারবে নিশ্চয়ই। দেখো, এইভাবে সমাধান করতে পারো, আমি করে দিয়েছি, একটু দেখে নাও। দেখো, 2x + y = 4, 3x - 2y = -1। এটার উভয়কে আমি কি ওয়াইটা কাটার জন্য এটার সঙ্গে উভয়পক্ষে কী করবো, 2 দ্বারা গুণ করবো, এটার উভয়পক্ষে 1 দ্বারা গুণ করবো। তাহলে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে, 2 × 4 4x + 2y, 2 × 4 8, 1 গুণ করলে 3x - 2y -1, এটা কেটে যাচ্ছে। তাহলে হলো 4x + 3x মানে হচ্ছে 7x, আর এখানে 8 থেকে 1 বাজলে হচ্ছে 7, 7x = 7। তাই এখান থেকে পেয়ে যাচ্ছি x এর মান কত পেয়ে যাচ্ছি, x এর মান পেয়ে যাচ্ছি 1। x এর মান কত পেলাম, 1। 1টা আমি যদি এটাই 1 নম্বর এই 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে y সমান কত হবে, y সমান হবে 4 - 2x, তাহলে 4 - 2 × x এর মান 1, তা 4 - 2, 4 - 2 মানে কত হচ্ছে 2, তাহলে x এর মান 1, y এর মান 2। তাহলে উত্তরটা হবে সি, x এর মান 1, y এর মান 2। আমি জাস্ট তোমাদেরকে ভালোভাবে না বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কীভাবে হয়, যেহেতু এগুলো শর্ট কোশ্চেন, জাস্ট রাফ ক্যালকুলেশন করে, আমি রাফ ক্যালকুলেশন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এইভাবে সুন্দর করে রাফ ক্যালকুলেশনটা করবে, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, ব্যাস, এটা তাহলে 21 দাগেরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলে আসছি 22 দাগেরটা। কী বলছি দেখো, 4,3 এবং 5,-4 বিন্দুগামী সংযোজক রেখাকে x অক্ষ কী অনুপাতে বিভক্ত করে? তাহলে আমাকে কী অনুপাতে বিভক্ত ধরে নিতে হবে, যে ধরে নিচ্ছি যে m/n অনুপাতে বিভক্ত করে। তাহলে দুটো বিন্দু দেখো, এটা কীভাবে ক্যালকুলেশন করবে দেখো, আমি করে দিয়েছি। দেখো, এইভাবে করবে। ধরি m অনুপাত n অনুপাতে বিভক্তি করে, তা ছেদ বিন্দু স্থানাঙ্কটা কত হবে? দেখো, এটা হচ্ছে 4,3 বিন্দু, আর এটা হচ্ছে 5,-4 বিন্দু।
এটাকে আমরা কী করলাম m/n অনুপাতে কী বলেছে বিভক্ত করেছে। তাহলে কি সূত্রটা কী হবে, m এর সঙ্গে 5 গুণ মানে 5m আর এটার সঙ্গে 4 গুণ মানে 4n, তাহলে 5m যুক্ত 4n ডিভাইডেড বাই এর যোগফল m+n কমা ঠিক একই রকম হবে -4m আর এটা যুক্ত, তো এটা হচ্ছে 3n, তাহলে -4m যুক্ত 3n ডিভাইডেড বাই কত হবে m+n। তাহলে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক মানে এই যে ছেদবিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম। এবার বলেছে x অক্ষ মানে আগেই বলেছি x অক্ষ মানে হচ্ছে y এর মান 0 হবে, তাহলে এই স্থানাঙ্কটার y এর মান 0, y মানে কোনটা, এটা হচ্ছে y, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, এই মানটা 0, তাহলে এটা হলো -4m + 3n ডিভাইডেড বাই m+n = 0 হলো। এটা 0 হবার উপরটা 0, তাহলে -4m + 3n = 0। তাহলে এখান থেকে পেয়েছি কত m/n সমান কত পাচ্ছি 3/4, m/n কত পাচ্ছি 3/4, তাহলে m/n কত হচ্ছে 3:4, ঠিক m/n সমান কত বললাম 3:4। তাহলে উত্তরটা আমাদের দেখো বিতে আছে 3:4। আশা করি বুঝতে পেরেছো তোমরা, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। যে জায়গাটা অসুবিধা হবে অবশ্যই বলবে, যতটা পেরেছি রাপের মধ্যে ক্যালকুলেশন করে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। ওকে চলো এবার চলে যাই আমরা 23 দাগের প্রশ্নটা করতে। 23 দাগের প্রশ্নটা কী বলছি দেখে নিই, খুব সোজা। এখানে বলেছে 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণটি হলো, খুব সোজা। তাহলে 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণটা কী হবে না x - 3 × x + 1/3 = 0। এটা ক্যালকুলেশনটা করে নিলাম, দেখো কীভাবে করবে, এইভাবে ক্যালকুলেশনটা করে নেবে। x - 3 × x + 1/3 = 0, তাহলে x - 3 এটা লসাগু করে দেওয়া কত হবে 3x + 1 = 0, তাই এটা গুণ করে নেবে। গুণ করলে মানটা পেয়ে যাচ্ছি দেখো 3x² - 8x - 3 = 0, 3x² - 8x - 3 = 0। তাহলে উত্তরটা আমার কি, উত্তরটা প্রথমেই আছে এর দাগের, উত্তরটা হবে এ, 23 দাগের উত্তরটা হবে এ, 3x² - 8x - 3 = 0। তোমরা অঙ্কগুলো মন দিয়ে করে বুঝে নেবে, বুঝে নিয়ে করবে, না হলে ধরো এটা হচ্ছে তোমাদের স্যাম্পল কোশ্চেন। 12 তারিখ যে পরীক্ষাটা হবে বা যদি পরীক্ষা হয় তোমাকে তো সেখানে বিভিন্ন এই কোশ্চেনগুলো বাদ দিয়েও আর অন্য কোনো কোশ্চেন থাকতে পারে, তাহলে সেগুলো তোমাদেরকে বুঝে করলে তাহলে কীভাবে আসে অবশ্যই করতে পারবে। তাহলে 23 দাগের উত্তরটা হয়ে গেল এ। পরে চলে আসি 24 দাগের কোশ্চেন, কী বলছি দেখে নিই। বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক, ঠিক আছে, এটা অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে। দেখো এইভাবে সুন্দর করে ছবিটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো আমি একটা ছবি এঁকেছি, এইভাবে দেখো এইটা হচ্ছে অর্ধগোলক, কেটে দিয়েছি অর্ধগোলকের ব্যাসার্ধ আর। এবার তোমাকে কী করতে বলেছে, তোমাকে একটা শঙ্কু আঁকা বের করতে বলেছে, তাহলে এটা আমি কাটলাম, ধরো এইভাবে কেটে দিলাম, এইভাবে কেটে দিলাম, এটা হচ্ছে ঠিক আছে, এইটাই হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। এবার শঙ্কুর ব্যাসার্ধ অবশ্যই কত হবে, এখন শঙ্কুর যে ব্যাসার্ধ সেটাও নিশ্চয়ই অবশ্যই আর হবে, এবং উচ্চতার এই যে এইখান থেকে যে এই উচ্চতার এটা শঙ্কুটা আমি আঁকলাম। এবার এটা শঙ্কুর এটা উচ্চতাও সেটাও কি হবে, অবশ্যই আর হবে। তাহলে শঙ্কুর আয়তন সূত্র কিনা, শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে 1/3 πr² ঘন একক, এককটা লিখবে, আমি জাস্ট রাফ করেছি আর কিছু লিখিনি, তোমরা অবশ্যই এককগুলো লিখবে। 1/3 πr² ঘন একক। এবার এর মান দেখলে তো এখানে এই শঙ্কুর উচ্চতা যেটা সেটাই তার ব্যাসার্ধ, তাহলে এর মান হচ্ছে আর। তাহলে 1/3 πr² × r সমান কত হচ্ছে না 1/3 πr³, ঠিক আছে। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr³। তাহলে উত্তরটা কী হলো, উত্তরটা হবে ডি, πr³/3 ঘন একক, উত্তরটা হবে ডি। 24 দাগের উত্তরটা কী হবে, ডি। আশা করি বুঝতে পেরেছ। ব্যাস এরপরে চলে আসছে 25 দাগে কী বলেছি দেখো। একটি নদী এক পাড়ে একটি তাল গাছ আছে, তার ঠিক বিপরীত পাড়ে একটি খুঁটি আছে। যদি খুঁটিটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে নদীটির চওড়া কত হবে। তারা দেখো এটার ছবি আঁকতে ভালো করে তাহলে বুঝতে পারবে যে এখানে বলেছে যদি খুঁটিটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। দেখো ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে, এই হচ্ছে খুঁটি, এইটাই হচ্ছে নদী, এটা হচ্ছে নদীর, ঠিক আছে, এটা হচ্ছে পুরো নদী। এবারে এই নদীর পাড়ে এই জায়গাটা, নদীর পাড় থেকে আমি সরিয়ে নিয়ে আসছি এই জায়গাটা করে, এই জায়গা এইটা কত দেওয়া আছে না 7√2, এই টোটালটা দেওয়া আছে কত 7√2। আর নদীর এটা ধরে নিচ্ছি এর কী চাইছে না, নদীর কী চাইছে তোমাকে বলেছে, তাহলে চাওড়াটা, নদীর চাওড়াটা কত বলেছে, তাহলে এটা হচ্ছে নদীর চাওড়া, আমি ধরে নিচ্ছি নদীর চাওড়াটা x ধরে নিচ্ছি, আর এটা 60 ডিগ্রি কোণে আছে বলেছে, তাহলে এখানে 60 ডিগ্রি। তাহলে এক্স এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি 7√2, লম্ব ভূমি দেওয়া আছে, তাহলে আমি ট্যানের সূত্র ব্যবহার করলাম, আর এটা তো 60 ডিগ্রি বলাই আছে, তাহলে অতএব tan 60 ডিগ্রি সমান কত হবে লম্ব বাই ভূমি মানে এক্স ডিভাইডেড বাই 7√3। tan 60 ডিগ্রি মান কত না, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে এক্স ডিভাইডেড বাই 7√3, কোনাকুনি গুণ করো, তাহলে এক্স সমান কত হবে 7 গুণিত √3 গুণিত √3 মানে 3, তাহলে এক্স সমান কত হবে 7 গুণিত 3 মানে 7 × 3 = 21, তাহলে উত্তরটা হবে বি 21 সেমি।
তাহলে নদীর চাওড়া কত হলো? নদীর চাওড়া হলো 21 সেমি। এইভাবে ছবিটা সুন্দর করে যদি এঁকে নিতে পারো তাহলে তুমি এগুলো সুন্দর করে রাফ করে ক্যালকুলেশন করে উত্তরটা ফটাফট করে করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এটা হয়ে গেল 25-এরটা। এবার 26-এর কী বলছে দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু, ওপি যোগ করা হলো। এবার পি বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? অবশ্যই এটা জানো, এটা যখন ছবি আঁকো, যখন ও একটা কেন্দ্রীয় বৃত্তের পি একটা বহিস্থ বিন্দু, ওপি যোগ করা হলো, এবার পি বিন্দু থেকে দুটি যদি স্পর্শ টানতে হয় পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত হবে অবশ্যই দেখো ও কেন্দ্রীয় ওপি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত টানা, বি ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত, আর ওপিকে সমত্রিখণ্ডিত করা উচিত, আর ডি কোনোটাই নয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো, উত্তরটা হবে বি, ওপিকে সমদ্বিখণ্ডিত করা হবে। অবশ্যই ওপিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ঠিক আছে, উত্তরটা হবে 26 থেকে বি, ওপিকে সমদ্বিখণ্ডিত করতে হবে উচিত। এটা তো অবশ্যই করতে হবে, ছবি আঁকার জন্য এটা করতে হবে। এটা আমি আর বললাম না, বুঝিয়ে দিলাম মোটামুটি কোনটা হবে। ঠিক আছে, 26 থেকে বিটা। এবার চলে আছে 27 দাগের। 27 দাগের কী বলছে দেখো, ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এ বি সমান 9 সেমি, বিসি সমান 6 সেমি, সি এ সমান 7.5 সেমি। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি এফ সদৃশ্যকোণী ত্রিভুজ, যেখানে বিসি এবং ইএফ অনুরূপ বাহু এবং ইএফ হলো 8 সেমি হলে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা বের করতে বলেছে। দেখো আমি এটা দেখে নিয়েছি, তোমাদের কীভাবে করবে সেটা দেখা দাও, ছবিটাকে দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। দেখো এই হচ্ছে টোটাল, এইভাবে দুটো ছবি আঁকবে। এই ছবিটা দেওয়া আছে এ বি, বিসি, সি এটা ত্রিভুজ আঁকলাম, যার এ বি দেওয়া আছে 9 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং সি এ দেওয়া আছে 7.5 সেন্টিমিটার। এর করসপন্ডিং যে ত্রিভুজটা আঁকতে বলেছে, যার এই এ বি যাটা হবে ডি, এটা হচ্ছে ইএফ, এটা হচ্ছে এফ ডি, আর এটা ইএফটা দেওয়া আছে 8 সেন্টিমিটার দেওয়া আছে বলে এই ত্রিভুজটার পরিসীমা বের করতে বলেছে। এই ত্রিভুজটা ডিইএফ ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছে। যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ্য, তাহলে আমরা এখান থেকে এই দুটো ত্রিভুজ থেকে লিখতে পারি এ বি ডিভাইডেড বাই ডি সমান বিসি ডিভাইডেড বাই ইএফ সমান এসি ডিভাইডেড বাই ডিএফ। এবার এবির মান দেওয়া আছে কত, 9 সেন্টিমিটার, এখানে বসিয়ে দিলাম, ডি থাকলো সমান বিসির মান দেওয়া আছে 6 বসালাম, ইএফ এর মান 8 বসিয়ে দিলাম, এসির মান দেওয়া আছে 7.5 বসিয়ে দিলাম, আর ডিএফ। এবার প্রথম দুটো থেকে দেখো 9/d সমান 6/8, এর কাটারি করলে দেখো 2 3 6 2 4 8, তাহলে এখান থেকে পাচ্ছি কত, ডি সমান কত পাচ্ছি না 3, এখানে কাটারি করলে 3 3 9, তা 4 3 12, তার ডি এর মান পাচ্ছি 12। আর লাস্ট দুটো থেকে মানে এই যে 3 4 ডিভাইডেড বাই 7.5/d, এখান থেকে ডিএফ এর মান পাচ্ছি দেখো 10। তুমি ক্যালকুলেশন করে নেবে, আমি আর এখানে এইভাবে যেহেতু বোঝাচ্ছি তুমি গুণ করে দেখে নেবে, তাহলে ডিএফ এর মান পাবে 10। তাহলে অলরেডি ইএফ এর মান 8 দেওয়া ছিল, আর ডি এর মান পেয়ে গেলাম 12, আর ডিএফ এর মান পেয়ে গেলাম 10। তাহলে এই ত্রিভুজটা আমি পরিসীমা পেয়ে যাবো। ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে 3টে বাহুর যোগফল। তাহলে অতএব ডিইএফ এর পরিসীমা হচ্ছে 12 যুক্ত 10 যুক্ত 8 সমান কত হবে, 30 সেমি। যেহেতু আমি এটা রাফ করেছি, জাস্ট এইভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে, তাহলে আমার উত্তরটা বেরোল কত, 30 সেমি। তাহলে উত্তরটা কিন্তু ডি, 27 দাগের উত্তরটা হবে ডি, 30 সেমি। আশা করি বুঝতে পেরেছ। ব্যাস, এবার চলে আসছি 28 দাগের প্রশ্নটা। কী বলছে দেখে নিই। বলেছে 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে, 3টি সমান বৃত্ত পরস্পরকে কী করে, বহিস্পর্শ করে। তাহলে বৃত্ত 3টির কেন্দ্র যোগ করলে কি হবে? এটা তোমাদের বইতেই আছে, একটু বইতে দেখবে। উত্তরটা এখানে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সদৃশ্যকোণ ত্রিভুজ। উত্তরটা 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বৃত্ত 3টির কেন্দ্র যোগ করলে কি হবে? অবশ্যই হবে বি, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। কি হবে? বি, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। উত্তরটা লিখবে 28 দাগের বি, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ওখানে বিতে গোল করবে। 28 হয়ে গেল। 29 কী বলেছে দেখো, যদি এইটা 1 + m² × x² + 2mcx যুক্ত c² - a² 0 সমীকরণটির দুটি বীজ সমান হয় তাহলে কোনটা হবে? এটা তোমাদের দ্বিঘাত সমীকরণ আছে, দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণ বইতেই আছে। তাহলে যে কোনো সমীকরণের বীজ দুটি সমান হলে অবশ্যই কী হবে, তার নিরূপকটা কী হবে, 0 হবে। তাহলে এইটার নিরূপকটা 0 ক্যালকুলেশন করব। দেখো কী করে করলাম, দেখো এইভাবে নিরূপকটা 0 ক্যালকুলেশন করছি। এটা হচ্ছে b² - 4ac = 0। এখানে ঠিক আছে, এখানে b² কোনটা নিশ্চয়ই জানো, এখানে এটা হচ্ছে mc, 2mcটা হচ্ছে b, এখানে a হচ্ছে 1 + m², আর হচ্ছে cটা হচ্ছে c² - a²। ঠিক আছে, এইটা এবার এইটা এরকম করলাম, b² - 4ac = 0 বসিয়ে করলাম। বসে দেওয়ার পর দেখো সব কাটো, সবগুলো গুণ করে ফেললাম, এটাকে গুণ করে দিয়েছি। গুণ করার পর দেখো এখানে 4² 4 কেটে যাচ্ছে, তাহলে c² সমান হয়ে যাচ্ছে c² সমান a² × 1 + m²। c² সমান কী পেলাম, a² × 1 + m²। তাহলে c এর মান পেয়ে গেলাম। উত্তরটা কী হবে, 29 দাগের উত্তরটা হবে c, c² সমান a² × 1 + m²। ঠিক আছে, তোমরা সূত্রটা মনে রাখবে, সূত্র মনে রাখলেই অঙ্ক তোমরা এমনি এমনি বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর চলে যাচ্ছি পরেরটা, 30-এর কোশ্চেন। কী বলেছে, কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কী হবে? তোমরা নিশ্চয়ই জানো, যখন তোমার দশম শ্রেণী যে অন্তর্বৃত্ত অঙ্কন করেছো, সেই অন্তর্বৃত্ত অঙ্কন করার প্রথম কাজটি হবে প্রথমে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করা। এখানে প্রথম যে দাগটা সেটাই হবে, আর বাকিগুলো হবেই না।
কারণ প্রথমে তাহলে 30 দাগের উত্তরটা হবে এ, কোণগুলির সমদ্বিখণ্ড অঙ্কন করতে হবে। অন্তর্বৃত্ত অঙ্কন করতে হলেই কোণগুলোকে আগে সমদ্বিখণ্ড করতেই হবে। তাহলে 30 দাগের উত্তরটা কী হবে? 30 দাগের উত্তরটা হবে এ। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এবার চলে যাচ্ছি 31 দাগের প্রশ্নটা। এক্সাম কী বলছে দেখো, ত্রিভুজ এবিসি, ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি বলা আছে। বিডি সমান, বিডি লম্ব এসি, যদি এবির মান 5.7 সেন্টিমিটার, বিডি সমান যদি 3.8 সেন্টিমিটার এবং বিসি এর দৈর্ঘ্য কত হবে, বিসি দৈর্ঘ্য কত হবে বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা একটু দেখো, যা আছে এখানে যা যা শর্ত দেওয়া আছে সেই শর্ত যদি ক্যালকুলেশন করি আমরা কী কী আছে, 30 থেকে উত্তরে এ বলেছি কোনগুলো সমদ্বিখণ্ড অঙ্কন করতে হবে। আচ্ছা 31 থেকে দেখো, ছবিটা খেয়াল করে দেখো, এইভাবে ছবিটা আঁকা হলো। তুমি ভালো করে প্রশ্নটা পড়বে, প্রশ্ন পড়ার পর এইভাবে ছবিটা আঁকে দেখে নেবে। আমি যেভাবে ছবি আঁকেছি সেগুলো ঠিকঠাক বসানো হয়েছে তুমি দেখে নাও। যেহেতু দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণটা 90, এই কোণটা 90 ডিগ্রি বলাই আছে এবং কি বলা আছে বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি বলাই আছে। আর এবার তাহলে লম্ব যদি হয় তাহলে অবশ্যই এ বি ডি এবং ডি বিসি এই দুটো ত্রিভুজ অবশ্যই কী হবে, সদৃশ্য হবে। তাহলে ডিএবি ও ডিবিসি পরস্পর সদৃশ্য, সদৃশ্য হওয়া মানে অবশ্যই কী হবে, অবশ্য হওয়া মানে হবে এ বি ডিভাইডেড বিসি, এ বি ডিভাইডেড বাই বিসি সমান এডি ডিভাইডেড বাই বিটি। ঠিক আছে, এ বি ডিভাইডেড বাই বিটি। এবার এবির মান দেওয়া আছে দেখো 5.7 ডিভাইডেড বাই বিসি, আর এডি কত হবে, এই যে এডির মানটা কত হবে এইখান থেকে পাচ্ছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা অতিভুজ। তাহলে 5.7 স্কোয়ার বিয়োগ 3.8 স্কোয়ার, এই জন্য রুট ওভার 5.7 স্কোয়ার মাইনাস 3.8 স্কোয়ার। এটা কার মান পেলাম, এডির মান পেয়ে গেলাম। আর বিডির মান তো অলরেডি দেওয়া আছে 3.8, বিডির মান কত দেওয়া আছে 3.8 দেওয়া আছে। এবার এখানে ক্যালকুলেশন করে বিসির মানটা তাহলে কত হলো না, বিসির মানটা হচ্ছে এটা 5.7 গুণিতক 3.8, এই যে গুণ করলাম 5.7 গুণিতক 3.8 ডিভাইডেড বাই এটা হচ্ছে, এটা মোটামুটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 5.1। এটা যদি ক্যালকুলেশন করে দিই মোটামুটি করে তাহলে উত্তরটা হবে 5.1। কিন্তু তোমাদের এই যে কোশ্চেনটায় কিন্তু 5.1 কোথাও নেই। তাহলে এই প্রশ্নটার কোনো উত্তর পাচ্ছি না, এখানে যে অপশানগুলো আছে উত্তর পাচ্ছি না। হয়তো কিছু একটা ভুলভাল আছে এখানে, বা আরও একটা কোনো শর্ত দেওয়া ছিল, সেই শর্ত দিলে হয়তো উত্তরগুলো হতো। কিন্তু এখানে যে শর্তগুলো দেওয়া সেই শর্তের উপর কোনো উত্তর আসছে না, 5.1 এখানে নেই। বুঝতে পেরেছো? ব্যাস 31 বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো 32 দাগের কী বলেছে, নিচের পরিসংখ্যান বিভাজন দেওয়া আছে। এই যে একটা পরিসংখ্যান বিভাজন দেওয়া আছে, চলরাশি দেওয়া আছে, পরিসংখ্যান দেওয়া আছে, বলেছে যৌগিক গড়। যৌগিক গড়ের সূত্র কি নিশ্চয়ই জানো, তা কীভাবে করবে সেটা দেখে নাও। যৌগিক গড়ের সূত্রটা হচ্ছে এইটা, যৌগিক গড় সমান হয় সামেশান এফ এক্স ডিভাইডেড বাই সামেশান এফ, নিশ্চয়ই জানো। সামেশান এফ এক্স মানে কি, ওটা জাস্ট গুণ করে দেবে। কীভাবে গুণ করবে বুঝতে পেরেছো, কোশ্চেনটা দেখে নাও। এই যে এইটার সঙ্গে 5-এর সঙ্গে 7 গুণ 5 গুণিতক 7 যুক্ত 12 গুণিতক 6 যুক্ত 16 গুণিতক 8 যুক্ত 20 গুণিতক 4 যুক্ত 23 গুণিতক 5, এটা হলো সামেশান এফ এক্স ডিভাইডেড বাই সামেশান এ, মানে এইগুলোর সবগুলো যোগ, সেটাই করা হয়েছে। দেখো এখানে সবগুলো যোগ করে দিয়েছি। তাহলে উপরগুলো গুণ করার পর যোগ করার পর মান পেলাম 430, আর নিচে সবগুলো যোগ করার পর পেলাম 30। তাহলে 0 কেটে গেল, তাহলে 43/3, 43/3 হলো যৌগিক গড়। তাহলে উত্তরটা কী আছে, উত্তর দেখো এতে উত্তর আছে 43/3, উত্তরটা বেরিয়ে গেল 43/3, দেখতে পাচ্ছ 43/3 উত্তর হয়েছে। তাহলে 32 উত্তরটা হচ্ছে 43/3। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এবার চলে যায় 33 দাগের প্রশ্ন। কী বলছে দেখো, x⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস c বহুপদী সংখ্যামালার x² - 1 উৎপাদক হলে এটা কোনটা হবে। তোমরা জানো যে কোনো, আমি আগেও একটা অঙ্ক ছিল, যে কোনো বহুপদী সংখ্যামালার যদি উৎপাদক x² - 1 হয় তাহলে সেই মানটা নিশ্চয়ই এটা দ্বারা বিভাজ্য হবে। এটা দ্বারা কী হবে, বিভাজ্য হবে, মানে এটা সময় মানে ওই মানটা এখানে বসালে এটা করলে 0 হবে। তাহলে x² - 1 কটা উৎপাদক পাবো, x = 1 একটা পাবো, আর একটা x = -1 পাবো। একবার 1 বসিয়ে একবার 0 করবো, একবার -1 বসিয়ে একবার 0 করবো। ঠিক আছে, কীভাবে করবে জাস্ট দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো x² - 1 = 0 মানে x + 1 × x - 1 = 0, তাহলে এখানে পাচ্ছি x = 1 একটা -1। যেহেতু একটা বহুপদী সংখ্যা দেওয়া আছে তাহলে এটা বিভাজ্য বলেছে, তাহলে 1 দ্বারা এটা = 0 হবে। এখানে যদি 1 বসাই তাহলে এখানে প্রত্যেকটা a + b + c + d + e = 0 একবার পাবো। আর যদি এটাই করে -1 বসাই তাহলে হবে a b³ 1³ -1 এর কিউব মানে -b, এই জন্য a - b প্লাস স্কোয়ার আছে মানে +c, আবার এখানে x এর মান -1 বসানো হচ্ছে -d + e = 0। তাহলে এখানে থাকছে a + c + e, আর -b -dটাকে এদিকে নিয়ে চলে গেছি, তাহলে হলো b + d। তাহলে আমার যে প্রথম যে উত্তরটা ছিল a + c + e সমান b + d, উত্তরটা হবে এটা। 33 দাগের উত্তরটা হবে a + c + e সমান b + d। আশা করি বুঝতে পেরেছো যে বিভাজ্য হওয়া মানে ওই মানটা এখানে প্রতিটা বসিয়ে দেবো, = 0 করে দেবো। ঠিক আছে, ওই এক্সের মানটা এখানটায় বসিয়ে = 0 করতে পেলাম এটা, আবার এইটাই করে -1 বসানোর পর = হবে 0। তাহলে এটা তো এই শর্তটা তো নেই, কোনো প্রশ্নের মধ্যে নেই, আবার এই শর্তটি আছে যেহেতু তাহলে এই শর্তটি হবে এটা। তাহলে 33 থেকে উত্তরটা হবে এ। আশা করি বুঝতে পেরেছো।
আচ্ছা 34 কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এ বি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু এবং এপি সমান পিবি। এ ও বি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 3, -4 এবং -5, 3, 2। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত বলেছে। তা দেখো এটার উত্তর খুবই সোজা। দেখো প্রথমে দেখে নাও, আমি বলে দিচ্ছি। এখানে এ বিন্দু দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, এখন শর্ত বলা আছে এপি সমান পিবি। তাহলে এপি সমান যদি পিবি হয়, এপি সমান পিবি, তাহলে নিশ্চয়ই পিটা কি এ বি এর মধ্যবিন্দু। যেহেতু এপি সমান পিবি বলা আছে, তাহলে পি হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে পি, তাহলে মধ্যবিন্দু কী করে বের করতে হয় নিশ্চয়ই জানো, এর এক্সের সঙ্গে এর এক্সের দুটো /2 করতে হয়। তাহলে এখানে করলাম পি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 3 - 5/2, -4 + 2 /2। তা 3 থেকে 5 বাজার কত হচ্ছে -2, -2/2। এখানে -4 + 2 মানে হচ্ছে -2/2, কাটাটি করলে কত হচ্ছে -1, এখানে হচ্ছে -1। তাহলে এখানে যে উত্তরগুলো আছে তার মধ্যে উত্তরটা হচ্ছে ডি, -1, -1। ঠিক আছে, তাহলে এইভাবে করবে, যেভাবে কোশ্চেনটা আছে কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে। এই যে কোশ্চেনটা ভালো করে পড়বে, পড়ার পর যেটা উত্তর হবে সেটা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে 34 দাগের উত্তরটা কত হলো ডি, -1, -1। লাস্ট কোশ্চেন 35টা কোশ্চেন আছে। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে কোনটা হবে, শর্তটা সেটা দেখতে বলেছে। তাহলে এটা কীভাবে করবে দেখো, এটা আমি একটু জাস্ট বলে দিচ্ছি, দেখো একটু ভালো করে বুঝতে পারবে। দেখো ধরি ঘনকের বাহু দৈর্ঘ্য হচ্ছে এ একক, আমি ধরে নিচ্ছি ঘনকের বাহু দৈর্ঘ্য এ একক। সমগ্রতলের ক্ষেত্রফল ওখানে দেওয়া আছে, দেখো সমগ্র ক্ষেত্রফল কী দেওয়া আছে, এস দেওয়া আছে। তাহলে এস সমান কত হলো, সমগ্র ক্ষেত্র সূত্র কি 6 × বাহু স্কোয়ার বর্গ একক। আর এবং কর্ণের দৈর্ঘ্য দেখো বইতে দেওয়া আছে ডি দেওয়া আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য ডি সমান, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি না √3 × বাহু। তাহলে √3 এখানে এ একক। তাহলে এখান থেকে এর মানটা কত পাবো না, এ সমান পাবো ডি /√3। ঠিক আছে, এবার যেহেতু এস সমান 6s দেওয়া আছে, তাহলে 6a² সমান এস, 6a² সমান এস। তাহলে 6 × a², মানে এটা স্কোয়ার মানে কত ডি স্কোয়ার বা /√3² মানে কত 3। তাহলে d²/3। তাহলে কাটাটি করলে কত হবে 3 × 2 = 6। তাহলে 3 × 2 = 6, 2d² সমান এস। তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেছি, এ সমান কত 2d²s, 2d²s। দেখো কোশ্চেনেই আছে 2d²s। এই 35 জায়গায় উত্তরটা হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে টোটাল তোমাদেরকে প্রশ্ন এবং উত্তর সলভ করে দিলাম। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দশম শ্রেণীর প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেওয়ার জন্য, আমি সুন্দর করে সলভ করে দিলাম। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।